নমস্কার। রাজ্যের শিক্ষার হাব এবং অবশ্যই ফলাফলের দিক থেকে বিদ্যাজ্যোতি হোক কিংবা নন বিদ্যাজ্যোতি হোক, সার্বিক ফলাফলে রাজ্যের অবস্থান সন্তোষজনক এবং এই ফলাফল আগামী দিনে রাজ্যের শিক্ষার প্রসারকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং এই রাজ্যের শিক্ষার প্রসারে সরকার যে গুরুত্ব দিয়েছে কিংবা কেন্দ্রীয় রাজ্য সরকারের যে উদ্যোগে এই রাজ্য শিক্ষার বিকাশ চলছে তার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী আজ আরও একবার বললেন যে রাজ্যে এই সময়ের মধ্যে সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষা ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলছে। রাজ্যের শিক্ষাঙ্গনে সেখানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে যারা জয়েন করেছেন তাদের কথা যেমন বলেছেন, ঠিক আগামী দিনে আরও শিক্ষক নিয়োগ হতে পারে। ইতিমধ্যে মন্ত্রিসভায় হয়তো সিলমোহর পড়ে গেছে এমনও ইঙ্গিত দিয়েছেন। সে সঙ্গে আরও কলেজ হবে এই বার্তাও দিয়েছেন। সে সঙ্গে চলমান শিক্ষা ব্যবস্থার বিষয়গুলো উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। আজ সেখানে কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, গতকালও কৃতীদের সংবর্ধিত করেন এমন একটি আয়োজনে, আজও আরও একটি আয়োজনে অংশগ্রহণ করেছেন। সবকটি আয়োজনে শিক্ষার দিক থেকে রাজ্যের সার্বিক বিষয়গুলো মুখ্যমন্ত্রী তুলে ধরেন। সেই সঙ্গে আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উপস্থাপন করে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারাও প্রতিক্রিয়া জানাবেন, রাজ্যের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। সময়ের ভিত্তিতে যে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে তুলে ধরার প্রয়াস বলে আমরা মনে করি, সেদিক থেকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সেটা এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে সেটা প্রমাণ হলো বা প্রমাণিত। সেদিক থেকে রাজ্যের অভ্যন্তরে থেকে শিক্ষার প্রসারে বা শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন নতুন বিষয় যেমন যুক্ত হয়েছে, আরো বেশি বেশি করে উচ্চশিক্ষা ক্ষেত্র বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যাতে রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের থেকেই সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই উদ্যোগবোধ হয় এই সময়ের মধ্যে নেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো, তার পাশাপাশি আপনাদের কথাও শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা কথা বলেন। সকলের কাছে শুরুতে অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, প্রত্যেককে কথা বলার সুযোগ দেবেন। আর যখনই আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি তৈরি থাকবেন বা আপনার কথা আমরা শুনতে পারবো, তখন আপনি মূল বক্তব্য শুরু করবেন। আমরা অনেক কিছুই দেখছি এবং শিখতে চেষ্টা করছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠান একটা করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া, এটা টেনশনের বিষয়বস্তু না হয় সেই দিকে উনি সবসময় চিন্তা করতেন। প্রতি অনেক বছর ধরে উনি এটা করছেন এবং আমরাও সেটাকে শুনতাম, দেখতাম। বিভিন্ন স্কুলে আমাদের উপস্থিতি ছিল। টিভির মাধ্যমে উনি কিভাবে মানুষকে, যারা স্টুডেন্টরা আছেন তাদের যে স্ট্রেস থাকে তার থেকে কিভাবে মুক্ত রাখা যায় পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার সময়, সেই ব্যবস্থা উনি করেছেন এবং আগামী দিনেও করবেন। তো এই ধরনের তো অবস্থা আমরা আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী যেগুলো দেখিনি। যে স্ট্রেস রিলিফ করা একটা সাংঘাতিক বিষয়। সারা বছর ধরে আজকে এখানে উচ্চ মাধ্যমিকে যারা পাশ করেছেন, এখানে মাধ্যমিকে যারা পাশ করেছেন, যারা মাধ্যমিকে পাশ করেছেন আরো 2 বছর উচ্চ মাধ্যমিক, কিন্তু স্টেপ জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মানে স্টেপ, সেই স্টেপের পাশাপাশি যদি এরকম ব্যক্তি বা গার্জিয়ান থাকে, গার্জিয়ানরা তো ঘরের ভিতরে গার্জিয়ান তো আছেনই। মার বিষয়ে মাদার ইজ দ্য বেস্ট টিচার বলেছেন, বাবা তো থাকেনি, বাবার অবদান তো ভোলা যায় না। গত পরশুদিনই ফাদার্স ডে গেল, অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে ফাদার ইজ বেস্ট, কিন্তু মাদার ইজ অলসো দি বেস্ট। সেই জায়গায় আমরা সবাই মিলে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক, যার যার মতো করে সবাই চেষ্টা করে, যে যে জায়গায় থাকুক। তো আজকে যারা এখানে 60% উপরে যারা পেয়েছে, এই 8 নং বর্দোয়ালি বিধানসভার অন্তর্গত 60% উপর থেকে যারাই পেয়েছে তাদেরকে আমি এই যে সাফল্য ওনারা পেয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। যারা 60%-এর নিচে পেয়েছে এর অর্থ এই না যে অসফল সাফল্য পায়নি, তারাও পেয়েছে।
কিন্তু জায়গার কারণে আমাদেরও লিমিটেশন করতে হয়, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই। মন খারাপের বিষয় নয়, এবং ভালো মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আগামী দিনে একদম ভালো হবে, এরকমও আমরা বাস্তব জীবনে আমরা দেখেছি। অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবনে অনেকে ভালো করেছে, এবং যারা হয়তো বা ফেলও করেছে, আমরা জানি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। কাজে এই ব্যর্থতার মধ্যেই কিন্তু যে সাফল্যের যে চাবিকাঠি সেটা কিন্তু লুকিয়ে আছে, সেটাকে বের করতে হবে, থামলে চলবে না। আমরা অনেক ধরনের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট অনেক চেষ্টা আমরা করছি যাতে করে শিক্ষা ব্যবস্থা এবং গুণগত শিক্ষামান সেটা যেন আমাদের ত্রিপুরাতে হয়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সেটা যখন সাধন হবে সেটা হচ্ছে আসল শিক্ষা। আমরা কিন্তু খালি পুঁথিগত বিদ্যার সাফল্য নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে মানে আমি যে যতটুকু দেখেছি তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, প্রচুর ট্যালেন্ট, খালি তাদের সুযোগ সুবিধা এবং প্ল্যাটফর্ম দেওয়া দরকার। আমাদের সরকার সেই ব্যবস্থা আমরা করছি। আর এখানে যারাই আজকে এখানে এসেছেন, আমি একটা উদাহরণ আমি দিচ্ছি, আমি নাম বলবো না, এরকম একটা ইনস্টিটিউট, খুব নাম করা ইনস্টিটিউট, সেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ একদম নানাভাবে পরীক্ষা বা সিলেক্টিভ ওয়েতে তাদের ভর্তি করা হয়। তো ওখানকার প্রিন্সিপালকে আমি বললাম যে এত এত আপনার এখান থেকে স্টুডেন্ট বেরিয়েছে, তো ওনাদেরকে তো আমি খুঁজে পাই না, কারণ যে ইনস্টিটিউট থেকে ওরা বেরিয়েছে তাদের মধ্যে যে ধরনের কালচার হওয়া দরকার এবং যে কালচার সমাজের মধ্যে তাদের কাজ করা দরকার তার বিস্তার কিন্তু আমি পাই না। যখন সমস্যা হয় তাদেরকে আমি খুঁজে পাই না। পরিষ্কারভাবে উনি জানিয়েছেন যে শুধুমাত্র কেরিয়ার তৈরি করার জন্য ওরা আসেন, আর কিছু না। এই যদি অবস্থা হয় তাহলে তো একটা বিরাট চিন্তার বিষয়। আমরা সবসময় বলি যে এখন হচ্ছে আসল মানে ফাউন্ডেশন লেভেল। এই ফাউন্ডেশন লেভেলে যদি সমাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি, সমাজের বিষয়ে যদি আমরা কথা না বলি, কিভাবে সমাজকে পরিবর্তন করা যাবে সেটা যদি আমরা না বুঝি, তাহলে আগামী দিন তো যে যারা দেশকে নিয়ে ভাবে, রাজ্যকে নিয়ে ভাবে, পলিসি যারা মেকার, সেই জায়গায় তো আসা মুশকিল হবে। কাজে ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে তাহলে যে সমস্যাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারে। যারা আজকে মাধ্যমিকে 60%-এর নিচে পেয়েছে, হয়তো আগামী দিনে যখন 12th ক্লাস পাস করবে তারা আরো ভালো রেজাল্ট করতে পারবে। তো এই যে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, আজকে এই সম্বর্ধনার মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পিটিশন ছুড়ে দিলাম। যারা কম পেয়েছে, অনেকে পেয়েছে যে আমি 99% ভেবেছিলাম, সেখানে 97% পেয়েছি। এর মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হবে। যারা 60%-এর নিচে আছে তাদের মধ্যেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন শুরু হবে। এই যে একটা হেলদি বিষয়, সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য, যে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। এখানে অসীমবাবু বলেছেন, এর সাথে আমি যুক্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এমন সব ফ্যামিলির উপর আপনারা নজর রাখুন বা ওনাদের কাছে আহ্বান রাখুন যেসব ফ্যামিলিতে কোনোদিন রাজনীতির নামই ঢুকেনি বা রাজনীতি করেননি, ওইসব ফ্যামিলির থেকে ভালো ভালো যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করুন। উনি অলরেডি আহ্বান করেছেন যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড ছেলে মেয়েরা রাজনীতিতে আসবে, তত বেশি রাজনীতির যে পঙ্কিল যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব এবং অনেক পরিবর্তন এসছে। আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি, আমাদের রাজ্যের রাজনীতিও দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে যারা আজকে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা
কথাই বলবো যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি সেটার সঠিক ব্যবহার আপনাদের করা উচিত। আমরা অনেক এখানে তো ক্লাব কালচার আছে, আমরা সবাই জানি। বিভিন্ন জায়গায় ক্লাবে আমি যখন যাই বা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম, কেউ আসতে চায় না ক্লাব টাপ করতে, কিন্তু নিরাপত্তা চায়, সুস্থ পরিবেশ চায়। এখন কিন্তু দেখা যায় অনেকটা আগের থেকে অনেকটা অনেক অনেক বেটার হয়েছে। মানুষ এখন আসছে, ছেলে মেয়েরা আসছে। আজকে এখানে আমার কাছে যে ডাটাটা আমি দেখেছিলাম, যেখানে 60% উপরে আজকের যে অবস্থান, এখানে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি। আমাদের আছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের আছে, এবং আমাদের স্টেটের যে মহারাজা গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, সেটাকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি দুটো যে জেনারেল কলেজ আছে তার আন্ডারে আছে। আমরা চাইছি আরো 3টে কলেজ এখানে হচ্ছে, সেটাকেও এর আন্ডারে যাতে নেওয়া যায়, তার জন্য প্রক্রিয়া চলছে, কথাবার্তা হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজের যে এখন অবস্থান, সেখানে দেখা যাচ্ছে প্রায় 400টা আসন এমবিবিএস এর সিট ত্রিপুরাতে রয়েছে। আগে 7টা 8টা সিট আসতো বাইরের থেকে, আর সেই জায়গায় এখন 400 আসন হয়েছে। নমস্কার, কে বলছেন? ডেন্টালে আমাদের 63 আসন। চরিনা থেকে বলছি। দেখুন, আপনারা আজকে যে তথ্যটা দেখাইতেছেন, অভিনন্দন জানাই। শুধু চাকরির ক্ষেত্রে শুধু শিক্ষা দপ্তর না, সমস্ত দপ্তরে যাতে মুখ্যমন্ত্রী কর্মী নিয়োগ করে, স্বাস্থ্য দপ্তরে যারা আমরা সমস্ত কিছু। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একটা কথা বলছে যে রাজনৈতিক সচেতনের কথা। আমরা তাই দেখলাম মুখ্যমন্ত্রী যে কথাটা বলল, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে রাজনৈতিক সচেতনতায় গতকালকে বিশালগড় বরিমুড়াতে একটি সংখ্যালঘু বাড়ির দরিশ্বাস করে দিল, ভাঙচুর করে, শুধু একটা রাজনৈতিক মিটিং এ যাওয়াতে। এই হলো রাজনৈতিক পরিবর্তন তাদের সময়ে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান রাখবো, যেমন শিক্ষার বিকাশ ঘটানোর চেষ্টা করুন, সন্ত্রাসের বিকাশও ঘটানোর চেষ্টা করুন। সন্ত্রাস যাতে না হয়, মানুষ যার যার কর্মস্থান করব, মানুষ যার যার মত প্রকাশ করব, সেখানে যদি একটা মানুষ একটা দলের পক্ষে যায়, তাহলে যদি তাদের বাড়িঘর ইভেন্টে লুটপাট করা হয়, ভাঙচুর করা হয়, সেই দেশে কি শাসন ব্যবস্থা? আমরা দেখছি 2017 সনে তখন তো বিজেপিরা ওপেনলি মিটিং অনেক কিছু করছে, কিন্তু ওই তখন তো তাদের উপরে কোনো আক্রমণ হয়েছে না। আজকে বিরোধীরা মিটিং করলে, তাদের মিটিং এ গেলে তাদের বাড়িঘর ভাঙচুর হইল। সেটা কোন দেশে বসবাস করি? মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে কি বুঝাইতেছে, আর আমরা কতটুকু বুঝতে পারি, কতটুকু তাদের কথা সচেতন হইতে পারি? চাইলে কাজের দিক থেকে আমরা বুঝতে পারলাম আগামী দিন। আর এই যে চাইলে কোনো কথা বললেই, শাসক দলের পক্ষে কোনো কথা বললেই তাদের বাড়ি ঘরে আসতে মন, এই যে পরিবেশ হয়, এই প্রতিক্রিয়া মানুষ শান্তি শৃঙ্খলা থাকবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, আপনি দেশের রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, যার যার মত প্রকাশ করার অধিকার দেন। এটুকু 63 আসন হয়েছে, আগে 50 ছিল, এখন আরো বেড়েছে। আমাদের এখানে নার্সিং কলেজ 50 আসনের বেড়েছে, ফার্মেসি কলেজ আছে, ফিশারি কলেজ আছে এখানে, ভেটেরিনারি কলেজ। নমস্কার, কে বলছেন? ত্রিপুরা এগ্রিকালচার কলেজ আছে এখানে। হ্যাঁ, বলুন। এই এখন ত্রিপুরা। হ্যালো কথা বলুন। হ্যালো এই এখন ত্রিপুরাতে। কিন্তু আমাদের এটা তবেই সম্ভব হবে যে সবার সক্রিয় যদি সহযোগিতা থাকে, বিশ্বাস থাকে, তবেই সেটা সম্ভব হবে। অনেকে অনেক কথা বলে যে ত্রিপুরাতে কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে নর্থ ইস্টার্ন রিজিয়নকে উনি গুরুত্ব দিচ্ছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, নমস্কার, কে বলছেন? আমাদের এয়ারওয়েজ, রোড। কথা বলুন। কথা বলুন, লাইভে আছেন। ভেরি গুড ডিসিশন। কারণ এখন কোন স্কুলে 10 জন টিচার জেনে 20 জন টিচার আছে। এখন শিক্ষক
বিনিয়োগ যদি ওনারা করে, সেটা হয়তো শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নতি হতো। এটা এতদিন আগেই তো করা কথা ছিল। অনেক স্কুলে শিক্ষক চাই, আমি জানি ভাববো, আমি কি জোর বানিয়েছে বুঝি না। এই শিক্ষক ভালো থাকবেন, এয়ারওয়েজ, রোডওয়েজ সবকিছু উনি দিচ্ছেন। রেলওয়েজ তো আমরা ভাবতেই পারি না ত্রিপুরা থেকে। তো আমি আশা করি এগুলি কথাবার্তা বলার উদ্দেশ্য মেইন হচ্ছে আজকে কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠান। হয়তো বা অনেকে বিরক্ত হচ্ছে যে কবে সম্বর্ধনা দেবে, কিন্তু একটা মানে একটা পানারমিক ভিউ আমি দিলাম সবার কাছে, যাতে করে আরো বেশি আরো কি করা যায়। হয়তোবা তোমরা যখন হোয়েন ইউ উইল বি গ্রোন আপ, হয়তোবা আরো অনেক কিছু হবে, এই জায়গায় তোমরাও আসবে, তখন এটার উপর ভিত্তি করে আমরা আগে কি ছিলাম এখন কি হয়েছে। তো আবার আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে রাজ্যের যারা অনেকেই এখন ত্রিপুরা থেকে আইএএস আইপিএস হচ্ছে। তো এর জন্য আমরা একটা লক্ষ্য নামের একটা প্রকল্প আমরা চালু করেছি। প্রিলিমিনারি পরীক্ষায় যদি তারা পাস করে তাদেরকে আমরা 5 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মেইন যদি পরীক্ষায় পাস হয় তাদেরকে আরো 20,000 দেওয়ার আর্থিক যে সহায়তা সেটা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো এই প্রকল্পের আর্থিক সাহায্য আমরা করেছি। রাজ্যে আমাদের এখানে ট্রিপল আইটি এখানে হয়েছে। আগে তো কোথায় কোথায় 12 ক্লাস হই হোক, আর তখন আমাদের সময়ে হাই সেকেন্ডারি ছিল, 10 ক্লাস পাস করে তখন কোথায় যাব। এখন ভারত ত্রিপুরাতে সব কলেজ আমাদের এখানে আমরা অলরেডি করতে পেরেছি। তো ট্রিপল আইআইটি আমাদের এখানে চালু হয়েছে। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে চালু আছে। আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আগে পলিটেকনিক, অন্যান্য পলিটেকনিক তো আছেই সারা ত্রিপুরাতে, অনেকগুলো পলিটেকনিক কলেজ আছে, এটাকে টিআইটি আমরা করেছি, এবং ইউনিভার্সিটি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সেখানে ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি। আমাদের যে এনএলইউ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। আমি জানি না যারা এখানে এবার 12 ক্লাস পাস করেছে অনেকে হয়তো লতেও যেতে পারে। এত সুন্দর ল নমস্কার, কে বলছেন? তার জন্য আরো এক্সটেনশন যাতে হয়, হ্যাঁ, আমরা তার জন্য আছি। শিক্ষা পরিবর্তন প্রক্রিয়া, যুগ উপযোগী করে শিক্ষানীতি পরিবর্তন সংযোজন করে শিক্ষানীতি চালু রয়েছে। শিক্ষকতাকে গঠনের জন্য শিক্ষার আলোকে সমাজ আলোকিত হবে, দেশ সমৃদ্ধ হবে এবং জাতীয়তাবোধ বৃদ্ধি পাবে। তার বর্তমানে বিজ্ঞান এবং কারিগরি প্রযুক্তি বিজ্ঞানের সমাজ অনেকগুলো সমৃদ্ধ হয়েছে, তার সঙ্গে মূল্যবোধ শিক্ষার সেবকের ঘাটতি রয়েছে। নমস্কার। এয়ারওয়েজ, তার জন্য আর্থিকভাবে আমরা অলরেডি সাহায্য করছি। আমাদের এখানে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। এখানে ন্যাশনাল সাংস্কৃতিক ইউনিভার্সিটি, ইকপা ইউনিভার্সিটি, বাইরের থেকে প্রচুর লোক আসছে এখানে বিভিন্নভাবে, স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল সব বিষয় এখন। কারণ ত্রিপুরা এখন যেটা বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, ত্রিপুরা এখন কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদি আমরা পার ক্যাপিটা ইনকাম দেখি, ত্রিপুরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। আমরা একটা ছোট রাজ্য, কিন্তু আমরা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, সেকেন্ড হাইয়েস্ট। শুধু তাই নয়, আমাদের স্টেট যদি আমরা জিডিপি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো সব দিক দিয়ে ত্রিপুরা কিন্তু এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এবার বিধানসভায় পাস হয়েছে, আমাদের উদয়পুরে মাতাবাড়িতে হবে সেটা। অর্থ বছরে আরো নতুন ইনফ্রাস্ট্রাকচার বিদ্যালয় আমরা করবো, প্রায় 30টি বিদ্যালয়ে, সেখানে 264 কোটি টাকা আমরা রেখেছি।
এবার নিশ্চয়ই আপনারা জানেন যে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এখানে দেখা গেছে প্রায় 345টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার প্রায় 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, আমি এখানে আজকে যখন আসছিলাম, ওই আমাদের এখানে প্রায় এই আমাদের বিধানসভাতে অনেকটাই দেখলাম 97%-এর উপরেও পেয়েছে অনেক। এটা মানে আমরা তো ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ, আমরা কোনোদিন নিজেরাও ভাবতে পারি না যে এত পার্সেন্টেজ পাবে। এবং আমি মানে বিধানসভার, এখন তো শুধু এই বিধানসভা বললে মুশকিল হয়, কারণ আমি যেহেতু মুখ্যমন্ত্রী, কিন্তু বিধায়ক, আই এম প্রাউড অফ ইউ। খুব খুশি লাগছে এখানে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 39টি স্কুলে 100% পাস করেছে এবং মোট পাশের হার 79.29%। আমি একটু আগে বিদ্যাজ্যোতি স্কুল নিয়ে গত বছর খুব হইচই হয়েছে যে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু এইবারের কিন্তু রেজাল্ট 86% এবং গত বছরের তুলনায় 26% বেশি। এটা ভালো লক্ষণ। এবং যখনই এই বিষয়টা আমাদের গোচরে আসলো, অনেক সিরিয়ালি একটার পর একটা আমরা মিটিং করেছি কেন হবে, তো বললো যে জাস্ট ওয়েট। আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, তাতে করে দেখা গেল এই রেজাল্টটা এসে 100% রেজাল্ট হয়েছে। এই 25টার মধ্যে 125টার মধ্যে 15টা বিদ্যালয়, 90% হয়েছে 66। বিদ্যাজ্যোতি স্কুলের যে উচ্চ মাধ্যমিকে এবার 71% রেজাল্ট, গত বছরের তুলনায় 21% বেশি। তো সেইভাবে আমাদের রেজাল্ট ভালো আসছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যারা আপনারা সবাই দেখেছেন যে কিছুদিন আগে যারা 12 ক্লাস পাস করেছে তাদেরকে বাইসাইকেল তো আমরা দিই, যারা ক্লাস 9-এ আছে। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140টি স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, বিনামূল্যে আমরা দিয়েছি। কিছু আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই তখনই আমি একটা ঘোষণা করেছিলাম, যারা মহিলারা আছেন, মেয়েরা যারা আছেন, তাদের যারা জেনারেল কলেজ আছে, আমাদের প্রায় 25টার মতো জেনারেল কলেজ আছে, সেখানে তাদের কোনো রকম ফি দিতে হবে না। ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, কলেজের আভ্যন্তরীণ ফি সমস্ত আমরা কিন্তু মুকুব করেছি। এবং এতে করে যে মেইন যে উদ্দেশ্য, যে মেয়েদের গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যাতে বাড়ে, এবং দেখা গেছে সেটা বেড়েছে। যারা দিব্যাঙ্গ জন আছেন, যারা দৃষ্টিহীন, তাদেরকেও চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। সেখানে যারা স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে তাদেরকে এট দ্য রেট অফ 5,000 পার মান্থ আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যারা ডিপ্লোমা করছে তাদেরকে এট দ্য রেট অফ 4,000 পার মান্থ আমরা দিয়েছি। মিশন মুকুল, অঙ্গনওয়াড়ি যারা পড়াশোনা করে তাদেরকে বিদ্যালয়ের সাথে পরিচিতি ঘটাতে, একটু আগে যেটা বললাম, পিএমসি প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র, আগে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো, সেগুলো আমরা করেছি। 2024-25 সালে আমরা যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 44 বিদ্যালয়ে 44, কিছুদিন আগেও আমি দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং 5G, তার উপর আমার একটা ওখানে বক্তব্য রাখতে হয়েছিল। এমন অবস্থা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে এখন ঘরের ভিতর প্রবেশ করে ঘরে থেকে নমস্কার, কে বলছেন? সুন্দরভাবে উপলব্ধি করা যায় একটা জায়গায় হ্যাঁ বলুন। দেখুন, মুখ্যমন্ত্রী শিক্ষা সম্বন্ধে অনেক আলোচনা করছে, তবে আমি জানি না ত্রিপুরা রাজ্যে কয়টা স্কুল এখন পর্যন্ত বন্ধ হয়েছে। শিক্ষকের অভাব থেকে শুরু করে আপনার স্কুল খোলার লোক পর্যন্ত নাই। এবার নাইট গার্ড, দপ্তরি, যা যা প্রয়োজন, সুইপিং স্টাফ থেকে শুরু করে কোনো লোক নেই, যে কারণে স্কুলগুলি বন্ধ হয়েছে। আমার পাড়াতে একটা স্কুল আছে, বাবু
মুখ্যমন্ত্রী বিদ্যা মন্দির হাই স্কুল, এটা বন্ধ হোক। আজকে 6 মাসের উপর হলো বন্ধ হয়েছে। এটা নাকি কয়েকজন ছাত্র আছে, তারা তাদের খুশি মতো যেখানে চলে গেছে, আর বাকিরা জয়নগর মাছবাজারের পিছনের স্কুলে জয়েন করেছে। এই যে শিক্ষার হাল, উনি তো পত্রিকায় বলছেন সাংঘাতিক অবস্থায়। মানে এই সাইকেল তো উনার আমলে দেওয়া শুরু হয়েছে। বহু আছে, হয়তো স্কুটি দিয়েছেন, দেখেন মাথায় বাড়ি দিয়ে স্কুটি দিয়েছেন। এই দিয়ে দেশ চলবে না, এই স্কুটি পরে থাকবে। যারা স্কুটি পেয়েছে, বহু বাইসাইকেল আছে এখন বাড়ি ঘরে ঘরের পিছনে ফেলে রেখেছে, আর কিছু কিছু আছে বিক্রি করে দিচ্ছে। কাজেই মুখ্যমন্ত্রীর যে আলোচনায় মনে হয় আমরা স্বর্গে আছি, আর ভবিষ্যতে দেখা যাবে কি হবে। শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। শুধু শিক্ষা না, জায়গা থেকে শুরু করে সব দিকে শেষ। এটাই আমার অবস্থা। একটা জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রের কথা বলছি। নমস্কার, কে বলছেন? মেডিকেল স্টুডেন্ট। নমস্কার দাদা, নিজেকে যদি বলছিলাম অবস্থা থেকে। হ্যাঁ বলুন। যদি শিক্ষায় হাব, ফলাফল যা হয়েছে এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মধ্যে ত্রিপুরা রাজ্যে সমস্ত স্কুলে বিদ্যাজ্যোতি হোক বা যে কোনো স্কুলেই হোক, তো ফলাফল অনেক আশাব্যঞ্জক, মানে ভালো হয়েছে। এটা মুখ্যমন্ত্রী যে আলোচনা করছেন, বক্তব্য বিধানসভায় যে কোনো একটা স্কুলের মধ্যে বা যে কোনো জায়গাতে উনি আলোচনা করছেন, সব উনার কথাগুলি ঠিকই রয়েছে। গত বছরের তুলনায় এবারের পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, হোক উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক। সঙ্গে দেখলাম যে গতকালকে টেট 1 এবং টেট 2 যে পরীক্ষা নিয়েছিল আমাদের জিআরবিটি, সম্ভবত জিআরবিটি না, সরি, এই আমাদের টেট 1 টেট পরীক্ষা যে নিয়েছিল ত্রিপুরা সরকার, ওইখানের ফলগুলি প্রকাশিত হলো। যারা পাস করলো ফেসবুকে দিল, দেখে ভালো লাগলো। যারা ফেল করলো বা বিভিন্ন কারণে দেখলাম একটা অংশ আবার বিভিন্ন প্রেস মিট করছে, তাদের মনের মানে কি বলবো অনেকগুলি ইরিগেশন দিচ্ছে প্রশ্নপত্রের বিরুদ্ধে। যাই হোক, এটা চলতেই থাকবে। তো শিক্ষক নিয়োগ হচ্ছে, শিক্ষকের স্কুলগুলির ফলাফল ভালো হচ্ছে শুনে ভালো লাগে, কিন্তু আমার একটা কথা মাথার মধ্যে আসছে না। এই যে আমাদের যে মানে ত্রিপুরা সরকারের অধীনে যে স্কুলগুলি রয়েছে, বিদ্যালয় রয়েছে, ওইগুলির মধ্যে দেখবেন এখন টিচারটা আস্তে আস্তে নিয়োগ করছে বিজেপি সরকার, কিন্তু অনেক স্কুলে দেখবেন টিচার নেই। দেখবেন 100 মানে মনে করেন 200 জন ছাত্রছাত্রী দেখবেন, শিক্ষক মাত্র 5 জন। আবার অনেক স্কুলে দেখবেন যে ছাত্রছাত্রী 10 জন কিন্তু স্টুডেন্ট 4 জন। তো ওইগুলিকে সরকার নজর দিতে হবে। একটা কথা বলবো, যতই ভালো করুক আর যতই মানে ভালো হোক ব্যবস্থা সরকারি স্কুলের, আমরা দেখছি বিগত আমলে এবং এমনও দেখতে পাচ্ছি এবং দেখছি কোন এমএলএ মন্ত্রী মিনিস্টার নেতারা ছেলে মেয়ে কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করে না, তারা কিন্তু সরকারি স্কুলে ভর্তি করায় না। আপনি দেখবেন যে সিপিএম আমল হোক, বিজেপির আমল হোক, সবাই কিন্তু চায় যে বেসরকারি স্কুলে পড়াশোনার ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে এবং করছে, এটা বোধগম্য হচ্ছে না। যদি মানে সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয়, যদি সরকারি স্কুলের ব্যবস্থাপনা ভালো হয়, তাহলে কেন শুরু কোটি নেতা থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্টের নেতা থেকে শুরু করে এমএলএ, সভাপতি, এমপি, মিনিস্টার ছেলে মেয়েরা কেন সরকারি স্কুলের মধ্যে ভর্তি করাচ্ছে না? সবাই কেন রামকৃষ্ণ এটসেট্রা, ডন বস্কো, গ্রিলিয়ামের পিছিয়ে ঘুরছে সবাই? আমি নাম নিয়ে বলছি, অনেকগুলো রয়েছে বেসরকারি স্কুল। তো মুখ্যমন্ত্রী মহোদয় ঠিক কথাই বলেছেন, ফল ভালো করছে, কিন্তু সমস্ত অফিসার এবং সঙ্গে শুধু মন্ত্রীরা না, যে কোনো অফিসার, পুলিশ অফিসার হোক, ডিএম হোক, সবার ছেলে মেয়েকে কিন্তু 99% ছেলে মেয়েদের কিন্তু বেসরকারি স্কুলে ভর্তি করেছে। তো ওই দিকে নজর দিতে হবে সরকারকে। বেসরকারি স্কুলের যে মানে ফেসিলিটি আর সরকারি স্কুলের ফেসিলিটি, দুটার মধ্যে আকাশ পাতাল অনেক পার্থক্য। শুধু টিচার নিয়োগ করলে হবে না, সরকারি স্কুলের মধ্যে ফ্যান ভেঙে পড়ছে, মানে কি বলবো, টিন দিয়ে জল পড়ছে, খেলার উপযুক্ত মাঠ নেই, মাঠ সংস্কার নেই, এগুলিকে নজর দিতে হবে। না হলে যতই শিক্ষক নিয়োগ করুক, মানুষের ট্রেন্ড কিন্তু থাকবে বেসরকারি স্কুলের দিকে, এবং সবাই কিন্তু বেসরকারি স্কুলের মধ্যে বাচ্চাদেরকে ভর্তি করার সুযোগ খুঁজবে, যেমনটা হচ্ছে এখনের মধ্যে।
ধন্যবাদ। সে নিজেকে ভাববে যে এজ ইফ হি ইজ ইন ওটি, অপারেশন থিয়েটার। নমস্কার, কে বলছেন? কৃষি ক্ষেত্রে নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যে বিষয়টা বলছেন যে শিক্ষায় হাব, ফলাফল দারুণ, আরো শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার, ঠিকই তো আছে। এই যে সারের পরীক্ষা যখন হয়েছিল, যখন পরীক্ষা দিয়েছিল 60,000, পাস করেছিল 1100, সবই চাকরি হয়েছিল। আর এখন অ্যাডভার্টাইজমেন্ট করেছে 200 অ্যাডভার্টাইজমেন্ট কইরা আপনার 47,000 টেট পরীক্ষাতে বসেছে, এর মধ্যে পাস করেছে 1500, 200 জন নিলে আরো থাকে 1300। এখন তো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে উপায় নাই, কারণ যারা পাস করছে খুব কষ্ট করে পাস করছে, হ্যাঁ, কোচিং কইরা অনেক টাকা দেওয়ার লাগে কোচিং করলে। এরপরে যারা কোচিং ছাড়া যারা পড়ছে তারা হেভি না রক্ত আসে পড়তে পড়তে, এমন ক্যান্ডিডেট তাকে না দিয়া উপায় আছে স্যার। এবং কত যে কষ্ট একটা টেট পরীক্ষা দিতে গেলে নাই মজা তার রক্ত আসে, এমন ক্যান্ডিডেট যদি এখন 1300 দিয়ে বাকি থাকে, তাহলে তো সাইডা অমানবিক হবে। সেই জন্য সরকার বাধ্য হয়ে আরো শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, খবর ভালো, আপনি মাধ্যমে আমরা জানতে পারলাম। বিভাজক, নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস, বিমানী সামাজিক সংগঠনের কিছুদিন বলছি। দেখুন, প্রথমত হলো মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষার মান বাড়ানোর জন্য উনি আলাপ আলোচনা করছেন, তার জন্য তো ওনাকে সাধুবাদ দিতে হয়, অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ওনার কাছে অনুরোধ রইল যে প্রাইভেট যে স্কুলগুলি আছে ওইগুলিরে সরকারিকরণ করে দেওয়ার জন্য ওনার কাছে অনুরোধ করছি। প্রাইভেটেশন অন্তত শিক্ষার জগতে যেন দুই রকম না থাকে, সরকারি এবং প্রাইভেট না থাকে। একমাত্র ওনার কাছে এটাই দাবিতে রইল যে ত্রিপুরা রাজ্যে এটা করা হোক, প্রাইভেট যে স্কুলগুলি আছে এগুলিকে সরকারিকরণ হোক, তারপরে মিশনারি গুলি যদি সরকারিকরণ হোক, এইগুলিও করা হোক, মিশনারি গুলিরও এদের সাথে জড়িত হোক। তাহলে একদিকে যেমন শোষণ আছে মিশনারি, আর এই আমাদের যে ধরেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ, পরমানন্দ, ইসকন, এইগুলা তারা যে এরকম শোষণ করতেছে, এতে কিন্তু ত্রিপুরার জনসাধারণ লোকসান হইতেছে। তারপরে দেখা যাচ্ছে বৈষম্য, এদের সহযোগিতা সরকারি স্কুলের মাস্টারগুলি আমার মনে হচ্ছে তারা ভালোভাবে ক্লাস করে না, যার জন্য এই গরিব শ্রেণীর যারা মানুষ তারা ছেলেপেলেরাই তো সরকারি স্কুলতে পড়ে রয়েছে, মাস্টার থাক না থাক স্কুলে যায়, বা স্কুল করা মাস্টার হাতে স্কুল কর না, টেবিল হাতে বেঞ্চ নাই। এই যে একটা বৈষম্য পরিস্থিতি, এটা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ আমার বিমানের পক্ষ থেকে যেন এইগুলোর জন্য কি করা যায়, প্রাইভেট স্কুলে কিভাবে সরকারিকরণ যায়, এবং যে সরকারি মিশনারি স্কুল আছে ত্রিপুরাতে এই মিশনারি গুলি দেওয়া সরকারের সাথে যুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। আগে বৈষম্য কমবো, গরিব মানুষের ছেলেপেলেরা বাঁচতে পারবো, আর তারা ভালো পড়ায়। এটাও সত্যি কথা, যারা স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন মিশনারি স্কুলে বা এই রামকৃষ্ণ মিশন, এদের কর্মসংস্থান হয়ে যাবে, ভালো হবে, তবে বৈষম্য থাকবে না। আর একটা কথা হয়েছে, রাজনীতি আমরা করব, রাজনীতি করতেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানসিকতা জাতিবাদী যে বিষয়টা থাকে, আমার ত্রিপুরা রাজ্যের বলা চললে কি হইব, ভারত সরকারের কিন্তু মানসিকতা ভালো থাকতে পারতো। ভারতের সরকারটা হলো জাতিবাদী সরকার, এদের জাতিবাদী ছাড়া মনোবাদীরা
এখানে কিচ্ছু চোখে দেখে না, যার জন্য এখানে প্রাইভেটে জাঁকজমক ব্যবসা শুরু করে দিতে। কারণ ব্যবসাগুলি তো এই মনোবাদী RSS বা ব্রাহ্মণ যারা তাদের এই জাতিবাদীরা। তো কাজেই আস্তে 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 সবগুলিকে সরকারিকরণ করুন, কারণ সরকারিকরণের মাধ্যমে তো রাষ্ট্র উন্নতি হতে পারে, বৈষম্য থাকবো না। আমরা চাই যদি ত্রিপুরা সরকার যে মুখ্যমন্ত্রী বিজেপির আছেন উনি যদি না শুনেন, তাহলে আমরা তো কংগ্রেস সিপিএম যতটি আছে সবাই নিয়ে আমরা সংগঠন এমন যুদ্ধ করবো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের টনক লড়াবো এবং ত্রিপুরা রাজ্যে আমরা সরকারি গণনিকা সমস্ত কিছু যতগুলি বিক্রি করছে সমস্ত সরকারি সংস্থা সবগুলি সরকারিকরণ করার জন্য আমরা রাজনীতি বা সামাজিক সংগঠনে কাজ করবো, তাদের জন্য সেটা কিন্তু নমস্কার, কে বলছেন? থেকেই যাবে। হ্যালো, নমস্কার। দেখুন, হাত ফলাফল শিক্ষা এবং শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত তো বিষয়টা খুবই ভালো। শিক্ষা দপ্তরের একটা সিদ্ধান্ত বলা, আমরা সাধারণ জনগণ আমরা খুবই একটা আশার মধ্যে ছিলাম যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে সরকার ভাবছে। আমরা অ্যাকচুয়ালি যদি বিষয়টা দেখি এবং আজকে আপনাদের নিউজের মধ্যে দেখলাম ত্রিপুরাতে যারা নতুন শিক্ষক ছিল, কিছুদিন আগে পেয়েছে শিক্ষক, ওদেরকে নিয়ে একটা ট্রেনিং করছে গুরু কি যেন বলে, এটাকে নিয়ে 3 দিনের একটা গুরু দীক্ষা, এটাকে নিয়ে 3 দিনের একটা ট্রেনিং। তো আসলে সবকিছু ঠিক আছে যদি শিক্ষা ব্যবস্থাটার আরেকটু জোর দেওয়া যায়। যেমন কেমন জোর, দেখুন ভিতরের যে স্কুলগুলি, বিশেষ করে ভিতরের স্কুলগুলির যে পরিবেশ তেমন কোনো কিছু ভালো নেই বলতে। টিচাররা ঠিক আছে যায়, কিন্তু স্টুডেন্টরাও যায়, কিন্তু শিক্ষার যে লেভেল, শিক্ষার যে পরিস্থিতি ওইটা নেই। গ্রামে যারা বসবাস করেন অধিকাংশ লোক তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠায় শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু ওইখানের পরিবেশটা তেমন ভালো না। যেমন আপনি ধরুন মান্দাই দিকে বলি আমি বিষয়টা, কিছু স্কুলের মধ্যে যদি আমাদের আইএস স্যার তারা যদি স্কুলের মধ্যে গিয়ে একটু ভিজিট করেন, এলাকার বাসের সাথে যদি একটু কথা বলেন, সবার সঙ্গে গার্জিয়ানদের সঙ্গে, খুবই ভালো হয়। কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট মিড ডে মিল খাওয়ার জন্য স্কুলে আসে বলতে গেলে। ক্লাস 3-4 ছেলেরা এখনো তারা নাম দেখতে পারে না, এগুলো অনেক স্কুল আছে। তো নতুন শিক্ষক নিয়োগ করবেন, নিয়োগ করেছেন এবং গুরু শিক্ষা ট্রেনিং করাচ্ছেন, সবকিছু করছেন। শিক্ষা দপ্তরের যা টাকা পয়সা আছে ঢালাও পরিমাণে দিচ্ছেন, কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। অরিজিনালি টাকা পয়সা শিক্ষা দপ্তর যেভাবে খরচ করছেন প্রকৃত ক্ষেত্রে 2% কিন্তু খরচ হয় না। এই যে প্রাইভেট স্কুলের মধ্যে যে পরিমাণে প্রাইভেট স্কুলের মধ্যে শিক্ষার হারটা ভালো, প্রাইভেট স্কুলের দিকে মানুষ ঝুঁকিপূর্ণ দিচ্ছে কেন? প্রাইভেট স্কুলের দিকে যে ডিসিশন, যে নিয়ম কানুন, সরকারি স্কুলের নিয়ম কানুন কিন্তু ঠিকভাবে হয় না। আপনি দেখুন আমাদের চারপাশের যদি আমি গ্রামের দিকে স্কুলের দিকে দেখি, বা আপনার গোমতী ডিস্ট্রিক্টের কিছু স্কুলগুলি আছে ভিতরের দিকে, বৃষ্টি একটা যদি আসে ম্যাক্সিমাম টিচাররা চলে যায় না। হ্যাঁ, এবং যারা 2 বছর 3 বছর বা 4 বছর রিটায়ার বাকি আছে, ওরা বলে আমার তো 3 বছর রিটায়ার আছে, তোমরা শুনে নাও, আমি একটু দেরিতে আছি। এরকম একটা হেলামির মধ্যে দিয়ে দিল, সারাটা বছর হেলামির মধ্যে দিয়ে গেছে। প্রত্যেকটা স্কুলের দেওয়ালে রুম, ক্লাসরুমগুলি একদম জঘন্য পরিবেশ, টিচার রুমগুলি একদম জঘন্য পরিবেশ। এগুলি ওনারা আসেন ঠিক আছে, বিভিন্ন স্কুলগুলির টিচাররা আসেন, আমি নাম বলছি না, সব টিচাররা সমান না। হ্যাঁ, কিছু কিছু টিচাররা আছে আমাদের আয়ের স্যার, তারা যদি একটু ভিজিট করেন স্কুলগুলিতে ভিতরে
থেকেই যাবে, তার থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এই বিষয়ে সবার চিন্তা করা উচিত। আমরা বৃত্তিমূলক শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী যে সবাই আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটা ত্রিপুরাতে আমরা লাগু করেছি, স্কুল লেভেলে শুরু হয়েছে, কলেজ লেভেলে আমরা শুরু করেছি। এবং একটা সময় ছিল যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ, নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, এই কথা যদি আমরা বলি, মানুষ বাইরের থেকে ভারতবর্ষে আসতে হবে পড়াশোনার জন্য। আর এখন আমরা খুব খুশি হই আমাদের ছেলে মেয়েরা যদি আমেরিকা বা অন্যান্য জায়গায় বিদেশে থাকে, আমরা গর্বের সাথে বলি আমার ছেলে তো এবং বাইরে থাকে। তো এখন কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি এবং পরম্পরা, সেটার উপর ভিত্তি করে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাবাউট 33-34 ইয়ার্সের পরে এরকম একটা পলিসি করেছে, যে কারণে আমাদের আগামী দিনের ছেলে মেয়েদের মধ্যে আমি নিশ্চিত যে ধরনের চিন্তা ভাবনা তৈরি হবে, ভারতবর্ষের চেহারাই পাল্টাবে। আমরা অনেক সময় সেলফ সেন্টার থাকি, আমরা মনে করি যে আমি 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 এবং আমরা। সেই জায়গা থেকে যদি আমরা না বেরিয়ে আসি, তাহলে কোনো অবস্থায় এই সমাজের পরিবর্তন কোনোদিন পরিবর্তন সম্ভব হবে না। আমাদের যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ডিপার্টমেন্ট আছে, সেখানে নিপুণ ত্রিপুরা আমরা তৈরি করেছি। নিপুণ ত্রিপুরা পাঠ্য, নিপুণ ত্রিপুরা কি, যারা ভাষাগত ও গাণিতিক বিষয়ে, আমরা ছোটবেলায় আমরা নিজেদের মধ্যেও সে অভিজ্ঞতা আছে যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে বহু জায়গার মধ্যে আছে যে তাদের সেই নলেজ বা ভাষাগত যে সমস্যা, সেটা অনেক প্রবলেম হয়। সেখানে আমরা প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই নিপুণ ত্রিপুরা আমরা শুরু করেছি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে। আমরা মডিউল বিদ্যা সেতু আমরা 9 সপ্তাহের একটা শুরু করেছি, সেখানে যাতে স্কুলের ভিতর এসে নিজেদেরকে আগের থেকে নিজেকে ওখানে নিজে এনভায়রনমেন্টে পরিচিতি লাভ করে, তার জন্য এই মডিউল বিদ্যা সেতু আমরা শুরু করেছি। মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক যারা 2025-এ 10টি স্থান 10 পজিশন যারা পেয়েছেন মাধ্যমিক উচ্চতর মাধ্যমিকে, তাদের দিকে আজকে যে সম্বর্ধনা এখানে জানানো হয়েছে, জানানো হবে। এবং আমি সত্যি আনন্দিত যে আমরা ত্রিপুরাবাসী হয়ে আমরা কিন্তু উই আর অল প্রাউড অফ ইউ। আগামী দিন যারা আজকে এখানে এত ভালো রেজাল্ট করলো, তারাই কিন্তু আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ আমি মনে করি। আমরাও যখন এমন পেয়েছে এতজন যারা 10 জন ভালো রেজাল্ট করেছে, এখনো যে বেঁচেন অন্তত পক্ষে সেই সব বেঁচেন সমস্ত মানুষ কিন্তু ওদেরকে স্মরণ রাখে। এবং দেখা গেছে যারা এই ধরনের রেজাল্ট করেছে তাদের বাস্তব ক্ষেত্রেও তাদের সাফল্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে তথা বিদেশেও ওরা ওদের স্থান করে নিয়েছে। এখানে আজকে সর্বমোট প্রায় 82 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। সিবিএসইর মাধ্যমিকে 25 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন, যারা সিবিএসইর অন্তর্ভুক্ত আছে বিদ্যাজ্যোতি স্কুল 22 জন মাধ্যমিকে এবং 15 জন উচ্চ মাধ্যমিকে। আমরা গত বছর যে রেজাল্ট বেরিয়েছিল, সেই রেজাল্ট নিয়ে আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম, বিশেষ করে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে। কিন্তু এবারে রেজাল্ট কিন্তু পুরো উল্টো হয়ে গেছে, অনেক ভালো রেজাল্ট হয়েছে। অনেক সময় আমরা বলি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন এই ধরনের ঘটনা হয়, তখন আমাদের মধ্যেও কিন্তু ইচ্ছা হয় যে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করার সুবাদেই কিন্তু আজকে এই রেজাল্ট, এখানে সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা সাকসেস হয়েছে,
এরকম একটা ভালো রেজাল্ট, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও তাদের জীবন পথ যেন আরো সুগম হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। গতকালও আমার যে বিধানসভা আছে সেই বিধানসভাতেও যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদেরকে, ফার্স্ট ডিভিশনের উপরে যারা পেয়েছে নাম্বার, তাদেরকে আমি সেখানেও সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা আমার বিধানসভায় করা হয়েছে। আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি আমরা মনে করি যে আজকে এখানে পুঁথিগত বিদ্যায় আমি পারদর্শী এবং ভালো রেজাল্ট করেছি, সেখানে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু চলবে না। মানুষ অনেক আশা করে সমাজের জন্য কিছু কাজ করার, খালি সেলফ সেন্টার্ড হলে হবে না যে আমি ভালো রেজাল্ট করেছি শুধু আমি আমার জন্য, সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি। ঠিক আছে, আমার ফ্যামিলির জন্য আমি করবো, আমি নিজের জন্য করবো, কিন্তু আমার যে সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে, কারণ এই সমাজেই আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে সমাজের কারণেই কিন্তু সে সম্ভব হয়েছে। কারণ সমাজ কিন্তু স্কুল দিয়েছে, টিচার দিয়েছে, পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তো আমারও কিছু ফিরিয়ে দেওয়ার যে সুযোগ বা যে অবস্থান, সেই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। আমরা দেখেছি অনেকে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সেলফ সেন্টার, কোথায় কি হলো না হলো আমার এতে কিছু যায় আসে না, আমি আনসার থাকতে চাই, এটা হবে না। আমরা বহু জায়গায় আমরা দেখেছি, বহু পাড়াই হোক সমাজেই হোক, বহু লোক আছে কারণ জীবনের সবকিছুই, পরীক্ষায় ভালো রেজাল্ট করবো আর ভালো সার্টিফিকেট নিয়ে আমি ঘুরবো, তাতে লাভের লাভ কিছু হবে। ভবিষ্যতেও আমার প্রতিটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন বারবার যে রাজনীতিতে অনেক ব্যক্তি এখন আসতে চায়। সবাই বলে রাজনীতি তো আমার কাজ নয়, রাজনীতি এমন এক ব্যক্তিদের কাজ, তারাই শুধু রাজনীতি করে। উনি বলছেন যে ওইসব ব্যক্তিদের আপনারা অ্যাপ্রোচ করুন যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনদিন রাজনীতি করে, এবং ওইসব জায়গায় যারা ছেলে মেয়েরা আছে পড়াশোনায় খুব ভালো, তাদেরকে বলুন। কারণ রাজনীতির অর্থই না যে এটা একটা পঙ্কিল অবস্থা, সেখান থেকেও সমাজের সেবা করা যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই রাস্তাটাও কিন্তু সবার দেখা উচিত। এখানে অনেকে আছে আজকে ভালো রেজাল্ট করেছে, হয়তো কম ভালো রেজাল্ট করেছে, এটাকে ব্যস্ততা হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হবে। কারণ ব্যস্ততার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আগামী দিনে আমি কিভাবে নিজেকে আরো আমার প্রচেষ্টা, চেষ্টা এবং আমার পরিশ্রমের মাধ্যমে সেই জায়গাকে আমি ওভারকাম করব। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের যে সম্ভাবনা, সেটা কিন্তু প্রচুর। আমি নিজেও দেখেছি যখন আমাদের সেরকম ভাবে সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমরাই যখন বাইরে আমরা যেতাম, বাইরে পড়াশোনার এখানে এত সুবিধাও ছিল না। আজকে ত্রিপুরাতে প্রচুর আমরা ইনস্টিটিউশন আমরা করেছি। তো বাইরে যখন যেতাম নিজেদের কিন্তু একটা সবসময় একটা মানে মনে হতো যে আমরা অনেক কম যাই, ওদের হাব বা বডি ল্যাঙ্গুয়েজ। আপনারা প্রত্যেকে জানেন যে গতকালই টিআরবিটি পরিচালিত 2024 সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সেদিক থেকে এই টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো দপ্তর আরো বেশি গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই তাদের নিয়োগের প্রচেষ্টা বোধহয় শুরু করবে। আরো নিয়োগের খবর সেখানে আসছে। সব মিলিয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার যে কথা ইতিমধ্যে প্রচার হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যে তা প্রকাশ্যে আসবে। সেই সঙ্গে কলেজ হচ্ছে, শিক্ষার প্রসারে ব্যাপক উন্নয়নের কথা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, সব মিলিয়ে শিক্ষার হাব এ রাজ্যে। ফলাফল এবং সন্তোষজনক, ফলাফলের দিক থেকেও অগ্রগতি কিংবা সাফল্যের কথা আজ আরো একবার বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষার প্রসারে মুখ্যমন্ত্রীর বক্তব্যের হয়তো আপনারা অনেকে পক্ষে থাকতে পারেন, কিংবা আপনাদের মতন করেও কিছু বোধ হয় অন্য বক্তব্য থাকতে পারে। আশা করি আমাদের মাধ্যমে আপনারা
আপনাদের প্রতিক্রিয়াও জানাবেন, রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।